নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কি? এই মুহূর্তে ভারতবর্ষে একটাই আলোচনা চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত তার দলটাকে বাঁচাতে পারবেন তো। অর্থাৎ যে দল এতদিন ধরে ক্ষমতায় ছিল সেই দল এক মাসের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল ভাঙানো এবং সেই সম্পূর্ণ দলটা ভেঙে বিধানসভায় চলে যাওয়া, আলাদাভাবে 60 জন চলে যাওয়া, তার পেছনের রাজনীতিগুলো কি এবং সেই পেছনের রাজনীতিটা কোথাও কি গিয়ে দিল্লিতে একদম একটা যোগসূত্র আছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এই যে বিধায়কদের একটা দৌড়াদৌড়ি, এই যে বিধায়কদের একটা রীতিমতো নতুন তৃণমূল তৈরি করার একটা চেষ্টা, তার পেছনে মূল জায়গাটা কি? তার পেছনের মূল জায়গাটা কি এটাই যে বিজেপি এই মুহূর্তে চাইছে যে তাদের ইচ্ছে মতন বিরোধী বসবে রাজ্যে, কিন্তু সেটা তো তাদের দরকার নেই। রাজ্য জুড়ে তারা 208 জন বিধায়ক নিয়ে সরকার চালাচ্ছে। তাহলে কেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছোট্ট তৃণমূল কংগ্রেস পার্টি, এই মুহূর্তে 80 জন বিধায়ক মানে ছোট্ট তৃণমূল বলাই যায়, সেই পার্টিটাকেও সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার একটা এ ধরনের প্রয়াস বিজেপি তৈরি করবে। কিন্তু এই মুহূর্তে আরেকটা দিকও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিজেপির সবচেয়ে বড় গত 2 বছর ধরে যদি দুর্বলতা কিছু থেকে থাকে, সেটা কিন্তু সেন্ট্রাল বিজেপির সম্পূর্ণভাবে লোকসভায় দুর্বলতা, এবং সেই দুর্বলতাটা কিন্তু সংখ্যার দুর্বলতা। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা ব্যঙ্গ করে একদিন বলেছিলেন যে আমরা দেখতে পেয়েছিলাম মোদিজি বলেছেন 400, কিন্তু একদম কিট 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 করতে করতে 240-এ এসে তিনি থামলেন। তো সেই 240-এ এসে থেমে এই মুহূর্তে নরেন্দ্র মোদী কিন্তু আর একটা সিটও বাড়াতে পারেননি। তো সেই জায়গায় চতুর্থ সর্ববৃহৎ পার্টি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি ছিল, এবং বাংলায় বিজেপি জেতার পরে বিজেপির যে অ্যাগ্রেসিভনেস সেটা অনেকটা বেড়ে গিয়েছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং সেখান থেকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটা সম্পূর্ণ ভাঙলে তারা যে জায়গাটায় শীত কাটতে পারবে সেটা হচ্ছে 29 জন এমপির মধ্যে তারা শীত কাটতে পারবে, যারা এই মুহূর্তে অতটা ভোকাল এমপি ছিলেন না। যেমন আমরা দেখতে পেয়েছি মহুয়া মৈত্র, যেমন আমরা দেখতে পেয়েছি কল্যাণ ব্যানার্জি, যেমন আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই সায়নী ঘোষ কিংবা অভিষেক ব্যানার্জি। এরা অনেকটাই ভোকাল থাকতেন সংসদে, কিন্তু অনেকে এরকম ছিলেন যারা ভোকাল ছিলেন না। বহু অভিনেতা অভিনেত্রী ছিলেন, দেব ছিলেন, রচনা ছিলেন, তার সঙ্গে ছিলেন আমরা দেখতে পেয়েছি একদম জুন মালিয়া নতুন এমপি হয়েছিলেন, তারা খুব একটা ভোকাল ছিলেন না। তো সেই সমস্ত এমপিরা আজকে না হোক 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস পরেও যদি সম্পূর্ণ বিজেপি মুখী হয়, তাহলে কিন্তু বিজেপির আখেরে সেই লাভটাই হবে যেটা তারা খোঁজার চেষ্টা করছিল গত 2 বছর ধরে, এবং চন্দ্রবাবু নাইডুর ওপর, নীতিশ কুমারের ওপর রীতিমতন ভরসা করতে হচ্ছিল। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে কি এই এত বড় অপারেশন শুধুমাত্র ভোটে জেতা সেখানেই অপারেশন শেষ নয়, সেখানেই লড়াই শেষ নয়, তাদের পছন্দ মতন অপোজিশন তৈরি করা, বিজেপির পছন্দ মতন অপোজিশন তৈরি করা, তাই জন্য কি এই সামগ্রিক ঘটনাটা ঘটলো, সেটা এই মুহূর্তে প্রশ্ন উঠছে। আপনারা জানেন ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে তৈরি হয়েছে নতুন তৃণমূল কংগ্রেস, এবং সেখানে কারা গিয়ে যুক্ত হয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রথম দিনকার বললেও ভুল বলা হয়, তার আগে থেকে যিনি একদম রাজনীতি করছেন, কংগ্রেসের রাজনীতি নির্দল প্রার্থী জাভেদ আহমেদ খান। কসবা তিলজলা এলাকায় আমরা দেখতে পেয়েছি যখন 4 তারিখ রেজাল্ট বেরোলো, 5 তারিখ 6 তারিখ একটা ভ্যান্ডালিজম শুরু হয়েছিল, কিন্তু সেটাকেও যিনি কঠোর হাতে দমন করেছিলেন, তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে একদম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে জাভেদ আহমেদ খান, তার নামে বহু কেস রয়েছে, বহু তার সম্পত্তি, বিশাল সম্পত্তি। তো সেইটা নিয়ে কিন্তু একটু টেনশন তৈরি হয়েছিল, এবং তার পরবর্তীতে জাভেদ আহমেদ খান তিনি একজন সংখ্যালঘু এমএলএ, এবং তার সঙ্গে তিনি ভোগ করেছেন যথেষ্ট পরিমাণে, তিনি তার যে রিল্যাক্সেশন সেটা ভোগ করেছেন। শুধু তিনি কেন, যে কোনো মানুষ যারা যারা যাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে যথেষ্টই
কেউ মন্ত্রী ছিলেন, প্রাক্তন যে মন্ত্রিসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কেউ মন্ত্রী ছিলেন, কেউ এমএলএ ছিলেন। তো এই যে তাদেরকে নিয়ে যাওয়া, সেটা কোথাও গিয়ে একটা চাপ দেওয়া, একটা প্রেশার ক্রিয়েট করা, এবং পুরনো পুরনো পুলিশ কেস খুলছে, পুরনো পুরনো ইডির কেস, সেগুলোকে আবার রিওপেন করা হচ্ছে। সেখান থেকে কি এই 60 জন সম্পূর্ণ দল ছেড়ে বেরিয়ে গেলেন? এবং সম্পূর্ণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? তিনি কি ইন্ডিয়া অ্যালায়েন্স কিংবা কংগ্রেসের সাথে কোনোভাবে একটা যোগসূত্র স্থাপন করে তার যে দলটা সেটাকে বাঁচিয়ে রাখতে সমর্থ হবেন? অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু একদম সরাসরি যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু অবশ্যই মহারাষ্ট্রের মতোই। মহারাষ্ট্রের সরকার চালাবে বিজেপি, দ্বিতীয় বৃহত্তম দল কারা হবে, তৃতীয় বৃহত্তম দল কারা হবে সেটাও ঠিক করবে বিজেপি। সেই রকম একটা প্রেক্ষিত ঠিক যেরকম তৈরি হয়েছিল, ঠিক এখানেও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই ছবিটা ধরা পড়ছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের দল রক্ষা করার জন্য অবশ্যই বিশেষ পথ কিন্তু খোলা নেই। যা পথ খোলা রয়েছে সেটা একমাত্র অসম্ভব একটা পথ। তার কারণ যেখান থেকে শুরু হয়েছিল সেখানে গিয়েই মিলিত হওয়া, তাহলেই একমাত্র দল রক্ষা পেতে পারে, তৃণমূল কংগ্রেস রক্ষা পেতে পারে। তার কারণ তিনি যদি ন্যাশনাল লেভেলে কংগ্রেসের সঙ্গে আবারও মার্জ করে যান, তাহলেই একমাত্র তার 29 জন সাংসদ, তাদেরকে ভাঙিয়ে নিয়ে যাওয়া অতটা সহজ হবে না বিজেপির পক্ষে। তার কারণ তারা তখন কংগ্রেসের সাংসদ হিসেবে পরিচিত হবে। সেটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। তিনি যেভাবে নিজের ইগো নিয়ে চলেন, তিনি যেভাবে নিজের পার্টি, নিজের ক্ষমতা, নিজের পরিচিতি নিয়ে চলেন, সেটা তিনি করতে রাজি হবেন না। তো সেই ক্ষেত্রে একটাই কিন্তু ভবিষ্যৎ এই মুহূর্তে দেখা যাচ্ছে, যে অবশ্যই দিল্লিতে বিজেপি যে সিঁধটা কাটতে চাইছে, 7-8 জন সাংসদ বাদ দিয়ে বিশেষ কেউ কিন্তু লোকসভাতে থাকবেন না। অন্তত 20 জন এমপি অচিরেই কিন্তু ছেড়ে চলে যাবে তৃণমূল কংগ্রেস, এবং এটা কিন্তু দিনের আলোর মতন এই মুহূর্তে একটা সহজ ইকুয়েশন। আমরা জানি না ইন্ডিয়া ব্লক তারা এই থেকে কোনো ধরনের কোনো শিক্ষা নেবে কিনা। অবশ্যই এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যে সমস্ত দলগুলো রয়েছে, যে সমস্ত পার্টিগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পতন সেটা দেখে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত, যে বিজেপির বিরুদ্ধে শুধুমাত্র লড়াই করাটাই যথেষ্ট নয়, তাদের বিরুদ্ধে একদম নিজেদের যে মেম্বার, নিজের যারা জয়ী এমএলএ, যারা জয়ী এমপি, তাদেরকে ধরে রাখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সেই যে কথাটা আমরা আপনাদের এর আগেই জানিয়েছি, যে পার্টির যদি কোনো নীতি না থাকে, তাহলে পার্টির সঙ্গে থাকাটা কোনো এমএলএ বা এমপির পক্ষেই খুব যে একটা নীতির একটা প্রশ্ন, আদর্শের একটা প্রশ্ন, বিবেকের একটা প্রশ্ন, সেটা হয় না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ছিলেন এতদিন, তারা একদম ক্ষমতার সাথে ছিলেন, এখন ক্ষমতার সাথে তারা থাকতে চাইবেন, এবং সেই জন্যই তারা অন্যদিকে ঘুরে যেতে চাইবেন, সেটাই স্বাভাবিক। এবং অবশ্যই আপনাদেরকে জানাই যে সমস্ত কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন। এটা একটা রীতিমতন রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। তার কারণ ম্যাক্সিমাম যারা ছেড়ে চলে গিয়েছেন তাদের কিন্তু বক্তব্য, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কোনো অভিযোগ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অভিযোগ। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার সাধারণ সম্পাদক, এবং সেই জেনারেল সেক্রেটারি পদই আর থাকলো না, তাহলে তার এই মুহূর্তে কোনো অস্তিত্বই থাকলো না। সেই কমিটিতে যদি না থাকে, তাহলে তার জেনারেল সেক্রেটারি থাকবে কি করে? তো সেই জায়গা থেকে অন্য কারোর উপর ক্ষোভ উগরে দেওয়ার সেই যে প্রেক্ষিতটা, সেটা থাকলো না। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, নতুন বিরোধী দলনেতা তৈরি হয়ে গিয়েছেন, এবং পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলনেতা, তাকে তৃণমূল কংগ্রেস অলরেডি কিন্তু বহিষ্কার করেছে। সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করেছিল। কিন্তু তারপর তিনি যেটা করলেন, আমরাই আসল তৃণমূল, এই ধরনের একটা প্রেক্ষিত তৈরি করতে কিন্তু তিনি সমর্থ হলেন অফিসিয়ালি, এবং স্পিকার সেটাকে গ্রহণ করলো। বৃহস্পতিবার 4 জুন থেকে 1 মাস পর, রেজাল্ট বেরোনোর 1 মাসের মাথায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতার সিকিউরিটি, বিরোধী দলনেতার গাড়ি ইউজ করবেন, এবং অবশ্যই বিধানসভায় তার ঘরও ইউজ করবেন। সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা শুরু করেছে, এবং অবশ্যই রাজ্য সরকার তাকে সেই ফেসিলিটি গুলো দেবে। অর্থাৎ কোথাও গিয়ে একদম সরাসরি শাসক পক্ষ যারা, সেটাও কন্ট্রোল করবে বিজেপি, বিরোধী পক্ষ যারা, সেটাও কন্ট্রোল করবে বিজেপি। এইরকম কি একটা প্রেক্ষিত তৈরি হলো? এটা নিয়ে কিন্তু চর্চা হচ্ছে এই মুহূর্তে, এবং অবশ্যই রাজনৈতিক মহল কিন্তু মনে করছে যে আর যাই হোক না কেন, অচিরেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি
একদম তাতে ফুল স্টপ পড়ে যাবে। অবশ্যই তাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না, এবং ইন্ডিয়া অ্যালায়েন্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব সেটা একদম নামমাত্র থাকবে। তার কারণ তার যে সাংসদরা সেটাও তার সঙ্গে আর থাকবে না, তার যে 29টি আসন দিয়ে সমর্থন সেটাও কংগ্রেসকে তারা আর করতে পারবে না। অর্থাৎ একটা বিরোধী শূন্যতা তৈরি করা, এবং অবশ্যই একটা বিরোধী শূন্যতা তৈরি করতে গিয়ে সম্পূর্ণ দল ভেঙে দেওয়া, সেটা কিন্তু একদম নতুন ভাবে বাংলার রাজনীতি থেকে এই মুহূর্তে সারা দেশের যারা বিরোধী রাজনীতি করে, সেটা আম আদমি পার্টি হতে পারে, বিজু জনতা দল হতে পারে, আরজেডি হতে পারে, জেডিইউ হতে পারে, প্রত্যেকের কাছে শিক্ষণীয় একটা বিষয় যে বিজেপির বিরোধিতা করতে গেলে এই ধরনের অবস্থা হতে পারে। আমরা ইতিমধ্যেই দেখেছি জেডিইউ তাদের অস্তিত্ব হারিয়েছে। যে জেডিইউ এর উপর একদম ভরসা করে বিজেপি বিহারে ভোট লড়তে গিয়েছিল, সেই জেডিইউ এর সম্পূর্ণ অস্তিত্ব এই মুহূর্তে ম্লান বিহারের মাটিতে। তাদের 85 জন বিধায়ক থাকা সত্ত্বেও এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ বিরোধী শূন্য বলাই যায়। তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন অফিসিয়ালি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তারা শুনে চলবেন কিনা। তারা যদিও বলেছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে চাইছি, কিন্তু সেই নেত্রী হিসেবে চাওয়া বহিষ্কৃত একজন এমএলএ তাকে নেতৃত্ব দেবেন কি মমতা বন্দ্যোপাধ্যায়, তা কিন্তু তার যে ট্র্যাক রেকর্ড সেটা দেখে মনে হয় না। অবশ্যই এই মুহূর্তে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের পলিটিক্সটা ঘেটে গিয়েছে এবং ঘেটে দিয়েছে সারা ভারতবর্ষের লোকসভার যে পলিটিক্যাল মানচিত্র সেটাকেও। এই মুহূর্তে ইন্ডিয়া ব্লকের মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় যান কিনা সেটা যেমন একটা বড় সড় প্রশ্ন, নিজের ঘর বাঁচাতে শেষ পর্যন্ত পারবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও কিন্তু এক ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে। একদম বিধানসভা শুরু হবে আগামী 12 তারিখ থেকে আবার, তো তার আগে যে ধরনের নাটকীয় মুহূর্ত তৈরি হলো পশ্চিমবঙ্গে, আমরা সারা ভারতবর্ষের যত ইউটিউব চ্যানেলকে ফলো করি, যত রিপোর্টারদের সঙ্গে প্রতিনিয়ত বিভিন্ন ভাষায় আমাদের পার্সোনালি কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, প্রত্যেকের কাছে কিন্তু এইটা এই মুহূর্তে একটা নতুন চমক, প্রত্যেকের নজর এদিকে, এবং অবশ্যই প্রত্যেকে নিজেদের ইউটিউব চ্যানেলে তারা এগুলোর খবরগুলো কিন্তু তুলে ধরছেন। সুতরাং অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট এই মুহূর্তে, একটা ট্রানজিশন হলো, সম্পূর্ণ ক্ষমতার ট্রানজিশন হলো। এই ধরনের যে ইতিহাসে এটা কিন্তু লেখা থাকার মতন একটা ঘটনা। এবং অবশ্যই 2023 সালে যেমন শিবসেনা ভেঙে গিয়েছিল এবং সম্পূর্ণ বিজেপির তাতে সুবিধা হয়েছিল, এই ক্ষেত্রেও সম্পূর্ণ বিরোধীরা ভেঙে গেল, এবং তাতে কিন্তু সুবিধা যদি কারোর হয় আখেরে সেটা বিজেপিরই হবে। কারণ তারা সম্পূর্ণ যেভাবে এগোচ্ছে সেটা বিরোধিতা করা। একজন বিরোধীর কাজ কি? শাসক যা করবে তার বিরোধিতা করা। তো সেটা কোন কাজে বিরোধিতা করবে, কোন কাজে বিরোধিতা করবে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমরা দেখবো ভবিষ্যতে। কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস একদম প্রথম থেকেই যেভাবে নিট পেপার লিক ইস্যু থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে ধর্ণা দিচ্ছিল, একদম ওয়াই চ্যানেল দখল করে ফেলেছিল, এই ইস্যুটা যাতে একদম স্থিমিত হয়ে যায়, এই জায়গাগুলো যাতে করতে না পারে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কোথাও গিয়ে শিওর হয়ে গেল কিন্তু আজকের থেকেই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।